ডাইনি তার জাল টেনে টেনে প্রায় সবটাই জল থেকে তুলে ফেলেছে। এখন স্পষ্ট দেখা যাচ্ছে তার জালে আজ কি ধরা পড়েছে। কালবৈশাখীর তুমুল ঝড় আর মুষলধারে বৃষ্টির জল মেছো ডাইনির পুকুরকে ভরিয়ে দিয়েছে। মেছো ডাইনি সাধ করে যে রুই, কাতলা, মৃগেল চাষ করেছিল সেই সব মাছগুলো পুকুর থেকে উঠে ডাইনির বাড়ির উঠানে মনের সুখে লাফালাফি করে বেড়াচ্ছে। ঝড় বৃষ্টি ক্রমেই বেড়ে চলেছে। এদিকে মেছো ডাইনি ঘরে বসে বসে ভাবতে থাকে, আমার সাধের রুই, কাতলা, মৃগেল মাছগুলো কি করছে কি জানি। যদি আমার পুকুরের জল আজ ভর্তি হয়ে যায় তাহলে সব কটা মাছ পালাবে। দরজাটা খুলে একবার দেখে আসি বেটাগুলো কি করছে। এই তুমুল ঝড় বৃষ্টিতে মেছো ডাইনি তার দরজা খুলতেই উঠানে দেখে বেশ কিছু মাছ মনের আনন্দে লাফালাফি করছে। হ্যাঁ, যা ভেবেছি তাই। কত ছাড়াগুলোর পুকুরে যেন মনই টেকে না। তোদের বসে রাখতে দেখছি সুন্দরী মৎস্যকন্যা পুকুরে নিয়ে আসতে হবে। যা যা, আগে পুকুরে ফিরে যা শিগগির। মেছো ডাইনি বৃষ্টির জলে ভিজতে ভিজতে মাছগুলোকে তাড়িয়ে নিয়ে যায় পুকুরের দিকে। ডাইনি মাছগুলোকে তাড়া দিতেই সব কটা মাছ তার পুকুরে লাফ দিয়ে নেমে যায়। তারপর মেছো ডাইনি আকাশের দিকে তাকায়। যাকে ঝড় বৃষ্টি তবে থামলো, কিন্তু রাতের আকাশটা আজ এমন মায়াবী দেখাচ্ছে কেন? মনে হয় আজ রাতেই আবার কিছু কাণ্ড ঘটবে। আমার মাছগুলো তো সব পুকুরেই আছে। যাই, আমি বরং ঘরে গিয়ে শান্তিতে একটু ঘুমোই। রাতের আকাশটা আজ মায়াবী। ডাইনি যেটা আভাস করেছিল সেটাই ঘটতে চলেছে। দূর আকাশ থেকে উড়ে আসছে দুই ইচ্ছাধারী পরী। এই নীলিমা পরি, দেখ ওই কুঁড়ে ঘরের পাশে একটা কত বড় পুকুর। আমরা তো সেই কখন থেকে উড়ে উড়ে আসছি। আমি খুব ক্লান্ত, আমাদের একটু বিশ্রাম নেওয়া উচিত। আর আশেপাশেও তো কোনো জনবসতি দেখছি না, আমাদেরকে কেউ দেখতে পাবে না। তুই ঠিকই বলেছিস লালিমা পরি। ভোর হতে আর বেশিক্ষণ বাকি নেই। আকাশে সোনালি আলো বাড়ছে। আমাদের বিশ্রামের খুবই প্রয়োজন। সত্যি আর উঠতে পারছি না। আমরা বরং এখন বিশ্রাম নিয়ে রাতে আবার উড়ে আমাদের গন্তব্যে রওনা দেব। কিন্তু নীলিমা পরি, ওই বাড়ির কোনো মানুষ যদি আমাদের দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হবে। আমরা বরং মৎস্যকন্যার ছদ্মবেশ ধারণ করে সোজা ওই পুকুরের জলে গভীরে গিয়ে আশ্রয় নিই। চলো। তখনই নীলিমা পরী আর লালিমা পরী আকাশ থেকে অদৃশ্য হয়ে এক্কেবারে পুকুরের গভীর জলের মধ্যে মৎস্যকন্যার রূপ ধারণ করে উপস্থিত। এতক্ষণে সকালও হয়ে গেছে। পুকুরের নীল স্বচ্ছ জলে দুই পরী চারিপাশে মাছ দেখে খুব খুশি। এই নীলিমা পরি, দেখো এই পুকুরে কত মাছ। আমরা মৎস্যপরীর ছদ্মবেশ নিয়েছি, কিন্তু এই পুকুরের মাছগুলো আমাদের দেখে ভাবছে তাদের দেশে সত্যিই কোনো মৎস্যপরী এসে উপস্থিত। হ্যাঁ, মাছগুলো মনে হয় খুব খুশি। আমাদের দেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখছি কেউ সাহস করে আমাদের কাছে ঘেঁষছে না। সকাল হতেই মেছো ডাইনি তার ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে এসে হাজির। পুকুর পাড়ে দাঁড়িয়ে ডাইনি কি যেন বিড়বিড় করে বলছে। সেই দিনে সাধ করে ছিপ ফেলে মাছ ধরতে গেলুম, বড় কাতলাটা এমন টান মারলো গেল আমার ছিপটা ভেঙে। বেটা মাছগুলো খেয়ে খেয়ে ইয়া ইয়া গতর করেছে। আজ তোদেরকে জাল ফেলে ধরবো। খুব পালালি সেদিন আমার ছিপ ভেঙে, এবার পালানো বের করছি। পুকুরের পাড়ে থাকা জালটি হাতে নিয়ে ডাইনি তার পুকুরে ঝপাং করে ফেলে দিল, আর জালটা পুকুরের গভীরে যেতে লাগলো রুই, কাতলা, মৃগেলের উদ্দেশ্যে।
লালিমা, লালিমা সরে যাও ওখান থেকে, তাড়াতাড়ি সরে যাও। নীলিমা পরীর কথা শেষ হবার আগেই লালিমার উপর ডাইনির সেই জাল এসে তাকে ঢেকে দেয়। এ কি, এই মাছ ধরার জাল কোথা থেকে এলো? এই জলের মধ্যে আমি এমন বন্দি হলাম কেন? নীলিমা পরি, আমায় মুক্ত করো, আমার বড় ভয় করছে, মুক্ত করো আমাকে নীলিমা পরি, নীলিমা পরি। আমরা দুজনই যে ইচ্ছাধারী পড়ি, আমাদের কাছে যে আর কোনোই মায়াবী শক্তি নেই। কি যে করি কিছুই বুঝতে পারছি না। নীলিমা পরি, আমায় যে এই জালে করে কেউ টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রক্ষা করো আমায়, এই জাল থেকে মুক্ত করো আমায় নীলিমা পরি। আহা, মনে হয় আজ আবার সেই বড় কাতলাটা জালে পড়েছে। কি শক্তি বাবারে, টেনে তুলতেই পারছি না জালটা। খেয়ে খেয়ে যা গতর করেছে, বেটাকে টেনে তুলি, তারপর ভেজে মনের সুখে খাবো। মেছো ডাইনি তার সর্বস্ব শক্তি দিয়ে ধীরে ধীরে জালটা টেনে তুলতে থাকে। আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে এই জাল টেনে পুকুরের আরো গভীরে নিয়ে যাওয়ার যতই চেষ্টা করছি, ততই আমার হাত উপরে শক্তির কাছে অসাড় হয়ে আসছে। আর আর হয়তো তোমায় বাঁচাতে পারলাম না লালিমা। ডাইনি তার জাল টেনে টেনে প্রায় সবটাই জল থেকে তুলে ফেলেছে। এখন স্পষ্ট দেখা যাচ্ছে তার জালে আজ কি ধরা পড়েছে। ও মা, এটা আমি কি দেখছি? অর্ধেকটা মায়াবী সুন্দরী মেয়ে, আর অর্ধেকটা কেমন যেন মৎস্যের মতো। তবে কি আমি যা ভাবছি এই প্রাণীটা সেটা নয় তো? যাই যাই, ঘর থেকে দৌড়ে আসবটিটা নিয়ে আসি। মেছো ডাইনি তার জালে পড়া ওই অদ্ভুত জীবটিকে দেখে মনের আনন্দে লাফাতে লাফাতে তার ঘরের দিকে চলে যায়। এদিকে ঠিক তখনই লালিমা পরীর মাথায় বিদ্যুৎ বেগে এক ফন্দি খেলে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর স্রোতে ভেসে আসে এক জলপরী। সে কিভাবে যেন একেবারে ডাইনির উঠোনে এসে পড়ে। এরপর ডাইনি হাসতে হাসতে জলপরীকে কোলে তুলে নেয়। সে জলপরীকে নিয়ে পুকুরের জলে ছেড়ে দেয়। বাবারে বাবা, মাছ পাহারা দিতে দিতে আমার চোখে ঘুম জড়িয়ে আসছে, আর পারি না বাবা। উফ, যা ঘুম পেয়েছে, যাই ঘরে গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। তারপর ডাইনি তার পুকুর পাড় থেকে উঠে ঘরে ঘুমোতে চলে যায়। নিশুতি রাতে কেউ কোথাও নেই। আকাশে পূর্ণিমার চাঁদ আর বর্ষার মেঘের দল ভেসে বেড়াচ্ছে। এমনই গভীর রাতে ঘেঁটু চোর জাল নিয়ে লোকের পুকুরে মাছ চুরি করতে বেরোয়। আজ সকালে জঙ্গলের মধ্যে যে পুকুরটা দেখলাম, আজ ওই পুকুরেই আমি মাছ চুরি করব। পুকুরের সামনে কুটিরটিও মনে হয় পরিত্যক্ত, কেউ থাকে না। আজ আমাকে মাছ চুরি করা থেকে কেউ আটকাতেই পারবে না। এই কথা বলে ঘেঁটু চোর ডাইনির পুকুরের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর সে তার জালটি ছপাং করে পুকুরের জলে ফেলে, আর জাল টেনে পারে তুলতেই ও বাবা, এ তো দেখছি মস্ত বড় বড় মাছ। এই পুকুরে এতদিন ধরে ছিল, এর কেউ খোঁজ পায়নি। বাবা বাবা বাবা, আমি তাড়াতাড়ি এখান থেকে এবার পালাই, কেউ দেখে ফেললে আবার হদিস জেনে যাবে। এই কথা বলে ঘেঁটু চোর মাছ ও জাল নিয়ে সেখান থেকে পালায়। তারপর সকাল হতে ডাইনি ঘুম ভেঙে উঠে বাইরে এসে দেখে, একে আমার পুকুর থেকে মাছ ডাঙা এলো কি করে? ঝড় বৃষ্টি হয়েছে বলেও তো মনে হচ্ছে না যে বৃষ্টির জলে মাছ ডাঙায় উঠে আসবে। ও বাবা, এ তো বেশ কিছু পুকুরের ময়লাও রয়েছে, যেন মনে হচ্ছে জালের সাথে উঠে এসেছে। ব্যাপারটা দেখতে হচ্ছে তো।
এরপর ডাইনি তার দিব্য দৃষ্টি দিয়ে পুকুরের জলের গভীর পর্যন্ত তলিয়ে দেখে। ও বাবা, এ যে আমার পুকুর পুরো ফাঁকা করে দিয়েছে। ও হো 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 হো। তখন ডাইনি একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় ওটা কি? ওটা তো কোনো মানুষের পায়ের ছাপ বলেই মনে হচ্ছে। কাদাতে একেবারে ছাপ বসে গেছে দেখছি। দেখি তো পায়ের ছাপটা কোন দিকে গেছে। এরপর ডাইনি সেই ছাপ লক্ষ্য করে বেশ কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে যে লোকটি কোন গ্রামের দিকে ঢুকেছে। তারপর নিজের রূপ বদলে গ্রামের ভিতরে গিয়ে দেখে ও দাদা, ও বৌদি, নিয়ে যাও নিয়ে যাও, আর কটা মাত্র মাছ পড়ে আছে, টাটকা সুস্বাদু মাছ, যারা খাবে তারাই ভাগ্যশালী হবে। আচ্ছা, বটে ভাগ্যশালী হবে? ওই মাছ দেখেই আমি চিনতে পারছি যে ওটা আমারই পুকুরের মাছ। বেটা চোর, আমার পুকুরের মাছ চুরি করে বেচা হচ্ছে। দাঁড়া, তোকে আমি ছাড়বো না। এমন ভাবে তোকে শাস্তি দেব, জন্মের মতো চুরি করা ভুলে যাবি। আর যারা যারা আমার পুকুরের মাছ কিনে নিয়ে গেছে, তোর জন্য তারাও শাস্তি পাবে। ডাইনি সেদিনের মতো সেখান থেকে চলে আসে, কিন্তু পরের দিনই ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে আমায় কিছু খেতে দেবে মা? একটু মাছ ভাজা হলে বড় ভালো হতো। আর বেশি দিন তো বাঁচবো না, এবার মরেই যাব। মরার আগে এই শেষ ইচ্ছেটুকু যদি পূরণ করতে মা। অমন করে বলবেন না, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। খোকন, তুমি এখানেই খেলো, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। এরপর সেই বউটি ভিতরে চলে গেলেই ছদ্মবেশী ডাইনি ছেলেটিকে তুলে জাদু করে মাছ বানিয়ে নিজের ঝোলায় পুরে নেয়। আর এইভাবেই গোটা গ্রাম ঘুরে ঘুরে যত বাচ্চা ছেলে মেয়ে আছে সকলকে চুরি করে মাছ বানিয়ে ঝোলায় পুরে নিতে থাকে। এবার বুঝবি তোরা কেমন লাগে আমার পুকুরের চুরি করা মাছ কিনে খাওয়া। এরপর ডাইনি আবার জঙ্গলে ফিরে এসে তার পুকুরের সামনে দাঁড়িয়ে নিজের আসল রূপ ধারণ করে। তারপর ঝোলা থেকে মাছরূপী বাচ্চা ছেলে মেয়েগুলোকে জলে ছেড়ে দিতে দিতে বলে, যা থাকিয়ে ওই পুকুরে। এখন তো তোরা সব চুনোপুটি, তাই রক্ষা পেয়ে গেলি। যখন বড় বড় মাছ হয়ে যাবি, তখন রোজ একটা করে ধরবো, কাটবো, ভাজবো আর খাবো। আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? কেন আমাদের মাছ বানিয়ে দিলে? আমাদের বাড়ি যেতে দাও, আমি মায়ের কাছে যাব, বাবার কাছে যাব। ও, বাবার কাছে যাব, মায়ের কাছে যাব? আমার পুকুরের চুরি করা মাছ খাওয়ার সময় মনে ছিল না? এবার তোরাই মাছ হয়ে আমার পুকুরে বড় হবে, আর বড় হলে আমি তোদের খাবো। কে তোমার পুকুরে মাছ চুরি করেছে? আমরা তো করিনি, তাহলে আমাদের কেন মাছ বানিয়ে দিলে? ডাইনি আর কোনো কথা না বলে সেখান থেকে তার কুটিরের দিকে চলে যায়। আর মাছরূপী ছোট্ট বাচ্চাগুলি পুকুরের জলে কান্নাকাটি করতে থাকে। ওদিকে তখন ওগো ওগো, কে কোথায় আছো গো? আমার খোকাকে খুঁজে দাও, খুঁজে দাও আমার খোকাকে, আমি যে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমিও যে আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল আমার মেয়ে? গোটা গ্রামে কোনো বাচ্চাই নেই, সকলের বাচ্চা কি করে একসাথে অদৃশ্য হয়ে গেল? এবার কি হবে গো? আমাদের গ্রামে এ কোন অভিশাপ নেমে এলো? এইভাবে গোটা গ্রামে কান্নার রোল উঠেছে। সকলেই চিন্তিত, ভীত। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। দেখতে দেখতে আকাশটা কালো মেঘে ঢেকে যায়, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। দেখো,
আমার মনে হয় নিশ্চয়ই আমাদের দ্বারা কোনো বড় কিছু অন্যায় হয়েছে, যার জন্য সৃষ্টিকর্তা রুষ্ট হয়েছেন। তুমি একদম ঠিক কথা বলেছো কাকা। আমাদের উপরে এই কোন অভিশাপের ছায়া পড়লো কে জানে। এত রাতে এমন ঝড় বাদলের মধ্যে আমাদের ঠিক কি করা উচিত বুঝতে পারছি না। চলো আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই যেন তিনি আমাদের ভুল ক্ষমা করেন এবং আমাদের গ্রামের বাচ্চাদের ফিরিয়ে দেন। হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন। চলো সবাই আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই। এদিকে ঝড় বৃষ্টির বেগ ক্রমশই বেড়েই চলেছে, যেন গোটা পৃথিবী ওলট পালট হয়ে যাবে। জঙ্গলের গাছপালাগুলো তুলতে থাকে, পুকুরের জল নদীর জল আছাড় খেয়ে পাড়ে এসে পড়ে। এই অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর স্রোতে ভেসে আসে এক জলপরী। সে কিভাবে যেন একেবারে ডাইনির উঠোনে এসে পড়ে। ওদিকে তখন ডাইনি, বাপরে বাপ, এ কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! যা দেখছি তাতে মনে হচ্ছে পুকুরের জল উপচে গিয়ে সব কটা মাছ ভেসে পালিয়ে যাবে। যাই, আজ সারা রাত পুকুর পাড়েই বসে পাহারা দেব। এই কথা বলে ডাইনি ঘর থেকে বাইরে আসতেই দেখে ও বাবা, এ কি গো! এ যে দেখছি এক জলপরী আমার উঠোনে এলো কি করে? আমিও বুঝতে পারছি না গো। নদীতে ভেসে বেড়াচ্ছিলাম, হঠাৎ একটা দমকা হাওয়ায় নদীতে ঢেউ ওঠে। তারপরেই আমি দেখি একেবারে এখানে এসে পড়েছি। বাহ বাহ বাহ, এ তো দারুণ ব্যাপার। অজি দেখছি ডাইনির ভাগ্যে শিখেছি রেছে। এর অর্ধেকটা মানুষের মতো, আবার অর্ধেকটা মাছের মতো। না জানি কত সুস্বাদু হবে। আমাকে ওই নদীতে একটু ছেড়ে দেবে গো? আমি যে এতটা স্থলপথ পেরিয়ে একা নদী পর্যন্ত পৌঁছতে পারবো না। তোমাকে নদীতে যেতেও হবে না। আজ থেকে তুমিও আমার এই পুকুরেই থাকবে। আমার যখন ইচ্ছে করবে আমি তখন তোমাকে কেটে খাবো। তার মানে তুমি আমাকে বন্দি করে রাখতে চাও, আমাকে খেতে চাও? তুমি খুব খারাপ, তুমি একটা ডাইনি। হ্যাঁ তো, আমি একটা ডাইনি। এরপর ডাইনি হাসতে হাসতে জলপরীকে কোলে তুলে নেয়। ছাড়ো, ছেড়ে দাও আমায়। দুষ্টু ডাইনি, এ তুমি ভালো করছো না। এর শাস্তি তোমাকে পেতেই হবে। ছেড়ে দাও বলছি। কিন্তু ডাইনি কোনো কথা বলে না। সে জলপরীকে নিয়ে পুকুরের জলে ছেড়ে দেয়। জলপরীকে পুকুরের জলে দেখে মাছরূপী ছোট্ট বাচ্চাগুলি যেন কিছুটা ভরসা পায়। ভয় পেও না জলপরি, তোমার মতন আমাদেরকেও ওই ডাইনি এই পুকুরে বন্দি করে রেখেছে। এ কি, তোমরা মানুষের মতো কথা বলছো কি করে? আমরা তো মানুষ, ডাইনি জাদু করে আমাদের মাছ বানিয়ে এই পুকুরে রেখে দিয়েছে, বলেছে আমরা বড় হলে আমাদের কেটে খাবে। ওই ডাইনি তোমাদের সাথে এমন কেন করলো? আর তোমরা এখানে এলেই বা কি করে? ওই ডাইনি আমাদের সাথে কেন এমন করলো সেটা তো আমরাও জানি না জলপরি। তবে একদিন ভর দুপুরবেলায় তখন আমি উঠানে খেলা করছিলাম। এরপর সেই ছোট মাছগুলি জলপরীকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কিছু শুনে জলপরী বলে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের রক্ষা করব আর ওই ডাইনিকে উচিত শাস্তি দেব। তার জন্য তোমাদের সঙ্গে মিলে আমাকে একটা পরিকল্পনা করতে হবে। এই রকম ভাবে নানান কথা বলতে বলতেই শামুক কুমার পিছন থেকে এসে মেছো ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয়। শঙ্খবেলা, শঙ্খবেলা, শঙ্খবেলা! এ কি হয়ে গেল? কোথায় গেল শঙ্খবেলা, আমার শঙ্খবেলা? শামুক কুমারের ডাকাডাকি শুনতে পেয়ে সেখানে টুনি পাখি আসে। তুমি এসেছো শামুক কুমার, আমি তোমার অপেক্ষায় ছিলাম। কোথায় ছিলে তুমি? নদীর এই স্থান নিরাপদ ভেবে শঙ্খবেলাকে এখানে রেখে আমি সমুদ্রের তলদেশের পরিস্থিতি বুঝতে সেখানে গিয়েছিলাম।
কিন্তু ফিরে এসে শঙ্খবেলাকে খুঁজে পাচ্ছি না। শামুক কুমার, তবে তোমায় সব কথা খুলে বলি, মন দিয়ে শোনো। এরপর টুনি পাখি শামুক কুমারকে মিছু ডাইনির কথা ও নদীতে বানের ঘটনার কথা খুলে বলে। আর ওদিকে তখন, শোনো বাচ্চারা, তোমরা একদম ভয় পেও না। ডাইনিকে শাস্তি দেবার উপায় আমরা ঠিক পেয়ে যাব। কিন্তু আমরা কিছু করে ওঠার আগেই যদি ডাইনি আমাদের খেয়ে নেয়? আরে আমরা তো ছোট বলেই ডাইনি আমাদের পুকুরে ছেড়ে দিয়েছিল, কিন্তু জলপরি তো বড়, তাহলে? তাদের এই কথা আলোচনা হতে হতেই সেখানে শামুক কুমার এসে পৌঁছায়। শঙ্খবেলা, শঙ্খবেলা, তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শামুক কুমার, তুমি এসেছো? দেখো না, মিছু ডাইনি আমাকে এই পুকুরে। ও, তুমি এখানে, এই পুকুরে? আমি টুনি পাখির কাছে সব কথা শুনেছি। এই নাও, জাদু মুক্তের সাহায্যে মানব রূপে জল থেকে তাড়াতাড়ি উঠে এসো। শুধু আমি নয় শামুক কুমার, এই পুকুরে অনেক মানব সন্তানও রয়েছে যাদেরকেও ওই ডাইনি। এরপর শঙ্খবেলা শামুক কুমারকে সেই পুকুরে বন্দি বাচ্চাগুলির সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে। আর সবকিছু শুনে, ঠিক আছে, তাহলে আমিও এখন থেকে এই পুকুরের জলে থাকবো। ওই মেছো ডাইনিকে আমায় দেখতেই হবে। তারপর শামুক কুমার মানব রূপ ছেড়ে মৎস্য কুমারের রূপ ধারণ করে পুকুরের জলে চলে আসে। ওদিকে তখন গ্রামে, আজ 2 দিন হয়ে গেল, আমাদের বাচ্চাদের কোনো খবর পাওয়া গেল না। হ্যাঁ, তাই তো। ওরা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো বুঝতে পারছি না। এত দুশ্চিন্তা করো না, অনুসন্ধান তো চলছে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, ওদের ঠিক খুঁজে পাওয়া যাবে। এইভাবে গ্রামের বৃদ্ধ কাকা তাদের সান্ত্বনা দিতে থাকে। ওদিকে তখন ঘেঁটু চোর সেদিন জঙ্গলের পুকুর থেকে চুরি করা মাছ বিক্রি করে যা পয়সা পেয়েছিলাম তা প্রায় শেষ হতে চললো। আজ রাতের দিকে একটা শুভ মুহূর্ত দেখে এইভাবে ঘেঁটু চোর বসে বসে আবার চুরি করার পরিকল্পনা করে ফেলে। সেই দিনই রাতের বেলায় সেই 13 মাঠ হেঁটে হেঁটে পেরিয়ে গেরি শাকচুন্নির সাথে দেখা করতে গিয়ে 2 দিন পেরিয়ে গেল। উড়তে পারলে কতই না ভালো হতো। এদিকে আমার পুকুরের মাছগুলোর কি খবর কে জানে। আর ডাইনির গলা শুনতে পেয়ে পুকুরের জলের তলায় সব মাছেরা, জলপরি ও জলকুমার সবাই একদম চুপ। ডাইনি এসে গেছে। সে কি বলছে আর কি করতে চলেছে আমাকে আগে বুঝতে দাও। দৌড় দৌড়, গেরি শাকচুন্নির বাড়ি বেড়াতে যাওয়াটা ফালতু হলো। বেটি কিপটে শুধু কটা তাল খাইয়ে ছাড়া দিল। কোথায় একটু মাছ, ছাগল, মুরগি খাওয়াবে তা না, শুধু শুধু এত দূর যেতে আসতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। এইভাবে আপন মনে কথা বলতে বলতে মেছো ডাইনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। তারপর হঠাৎ, এই যা, পুকুরটা একবার দেখা হলো না তো, যাই জালটা একবার ফেলে দেখি। ডাইনি যখন পুকুরের দিকে আসবে বলে জাল নিতে ব্যস্ত, এদিকে তখন শঙ্খবেলা, বাচ্চারা শোনো, আমি পুকুরের জল থেকে উঠে পাশেই লুকিয়ে থাকছি। কিন্তু আমরা তো জাদু মুক্তের সাহায্যে এদের বাঁচাতে পারবো না। এদের বাঁচাতে ডাইনির জাদুরই প্রয়োজন। হ্যাঁ, কিন্তু ডাইনিকে জব্দ করতে গেলে আগে ওর কোনো দুর্বলতা আমাদের খুঁজে বার করতে হবে। তোমরা নানানভাবে কথার ছলে ওকে ব্যস্ত রেখো, আমি দেখছি কি করা যায়। এই বলে শামুক কুমার মানব রূপ ধরে পুকুর থেকে উঠে আসে। তারপর গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আর ডাইনি পুকুর পাড়ে আসতেই, এ কি মেছো ডাইনি, আমাদের ধরতে একটা মস্ত জাল এনেছো? তুমি তো নিজেই জলে নেমে আমাদের ধরতে পারো। দূর বোকা, জলের মধ্যে ডুব দিলে যে আমার কোনো জাদুই কাজ করে না। আর আমিও তো সাঁতার কাটতে পারি না, তাই এই জাল ফেলে তোদের আমি ধরবো, বুঝলি? এই
রকম ভাবে নানান কথা বলতে বলতেই শামুক কুমার পিছন থেকে এসে মেছো ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয়। আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ডাইনি জলে পড়ে নিজেই বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে। এবার বল ডাইনি, ওই বাচ্চাগুলোকে কোন জাদুতে মাছ থেকে আবার মানুষ রূপে ফেরানো যাবে? ওরে বাবা, এটা আবার কে? এই, তুই আমাকে ধাক্কা দিয়েছিস তাই না? শিগগির আমাকে জল থেকে বের কর। তখন শঙ্খবেলাও নিজের রূপ বদলে মানুষের রূপে শামুক কুমারের পাশে এসে দাঁড়ায়। এ হলো শামুক কুমার, আমাকে বাঁচাতে এখানে এসেছে। এবার তুমি বাচ্চাদের বাঁচাবার জাদু মন্ত্র বলো, না হলে তোমাকেও চিরকাল এই পুকুরেই থাকতে হবে। ওরে বাবা, না না না, বলছি বলছি, কিন্তু আমাকেও পুকুরের জল থেকে তুলবি বল, কথা দে আগে। হ্যাঁ হ্যাঁ তুলবো, কথা দিচ্ছি, কিন্তু আগে বাচ্চাদের বাঁচানোর উপায় বল। তখন মেছো ডাইনি তাদের যেমনটি করতে বলে শামুক কুমারও ডাইনির কথা মতো তার ঘরে গিয়ে দেখে একটি শিশিতে লাল রঙের জাদুর তরল রয়েছে, আর সেই তরল নিয়ে এসে পুকুরের জলে ঢেলে দিতেই বাচ্চাগুলি মানব রূপ ফিরে পায়। কিন্তু ডাইনি, এবার আমাকে জল থেকে তোল, আমি তো তোদের বাচ্চাদের বাঁচাবার উপায় বলে দিলাম। কিন্তু ততক্ষণে আরও কেউ যেন সেই দিকেই আসছে এমন আওয়াজ পেতেই সকলেই লুকিয়ে পড়ে। ডাইনিও জলে ডুব দেয়। তারপর দেখা যায় আজও পরিবেশ দেখি একেবারে পরিষ্কার, ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, জনমানুষের দেখাও নেই। শুধু জালটা ফেলবো আর মাছ ধরে কেটে পড়বো। এরপর ঘেঁটু জেলে পুকুর পাড়ে এসে তার জালটা ঝপাং করে পুকুরের জলে ফেলতেই ডাইনিও সেই জালে আটকা পড়ে। তারপর ওরে বাবা, এ জাল তো দেখি খুব ভারী, মনে হচ্ছে অনেক মাছ পড়েছে। এরপর ঘেঁটু জেলে জাল টেনে পাড়ে তুলতেই এই যে বেটা বদমাস চোর, খুব না আমার পুকুরের মাছ চুরি করে বাজারে বিক্রি করা, অত ছাড়া এই তোর জন্যই সব কিছু গন্ডগোল হয়েছে। ওরে বাবা রে, এই যে ডাইনি! তোর জন্যই আজ আমি পুকুরের জলে ডুবে গিয়ে আমার হয়ে যাচ্ছিল আর কি। এইবার তোর শাস্তির পালা। এই কথা বলে ডাইনি জাদু করে ঘেঁটু চোরকে বিড়াল বানিয়ে দেয়। এরপর সকলেই আড়াল থেকে বেরিয়ে আসে। ডাইনি, এবার থেকে তুমি তোমার মাছ চোর বিড়ালকে সামলে রেখো, আমরা চললাম। এই কথা বলে শঙ্খবেলা জলপরি ও শামুক কুমার সকল বাচ্চাদের নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের ধারে এসে দাঁড়ায়। দাঁড়াও শঙ্খবেলা, আমাদের আরও একটা কাজ বাকি আছে। তখন শামুক কুমার বাচ্চাগুলির উপর জাদু করে তার কথা ও শঙ্খবেলা জলপরির কথা ভুলিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায়, আর বাচ্চাগুলিও গ্রামে ফিরে যে যার বাড়ি চলে যায়। টুনি পাখি এলে তার ডিম ফিরিয়ে দেব। তবে রে, আমার কথা শুনবি না। কিংকোবরা সাপ স্বর্ণ জলপরীকে আক্রমণ করে, আর স্বর্ণ জলপরী নিজের প্রাণ বাঁচাতে দ্রুত নদীপথে সাঁতরে এগোতে থাকে। কি ব্যাপার টুনি পাখি, এত সুমধুর কণ্ঠে গান গাইছো যে? নিশ্চয়ই কোনো সুখবর আছে। ও স্বর্ণজলপরি তুমি? হ্যাঁ বন্ধু, আজ আমার খুব আনন্দের দিন। আজ আমি 2টি ডিম পেড়েছি। এই প্রথমবার আমি মা ডাক শুনতে চলেছি। সত্যি? এ তো খুবই খুশির খবর। আচ্ছা, তোমার ডিম দুটি আমাকে একবার দেখাবে? এই কথা শুনে টুনি পাখি খুবই আনন্দের সঙ্গে তার ঠোঁটে করে ডিম দুটিকে তুলে তুলে স্বর্ণ জলপরীকে দেখায়
এবং ডিম দেখে স্বর্ণ জলপরীও ভারী খুশি হয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি পাখি তার বাসায় বসে ডিমে তা দেয়, আর স্বর্ণ জলপরী নদীতে ভেসে বেড়ায়। কিন্তু একদিন দুপুরবেলা ওরে বাবা, আকাশে যে দেখি ভয়ানক মেঘ করেছে, এখনই ঝড় উঠবে মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে নদীর পাড়ে আশ্রয় নিই। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে, গাছের ডাল এলোমেলোভাবে দুলতে থাকে। হাওয়ার বেগে নদীতেও ওঠে প্রচণ্ড ঢেউ। কি সাংঘাতিক ঝড় উঠেছে! নদীতেও এত উত্তাল ঢেউ যে আমি নিজেকে সামলাতেই পারছি না। মনে হচ্ছে এখনই ভেসে চলে যাব। কিন্তু সত্যি সত্যি স্বর্ণ জলপরী নিজেকে সামলে রাখতে পারে না। সে জলের স্রোতে ভেসে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে স্বর্ণ জলপরীর মাথায় ধপ করে কি যেন একটা এসে পড়ে। এই রে, এই প্রচন্ড ঝড়ে নিশ্চয়ই গাছের ডাল ভেঙে আমার মাথায় পড়েছে। তারপর সে তার মাথায় হাত দিয়ে সেই জিনিসটিকে নিজের হাতে নেয়। এ কি? এ যে টুনি পাখির বাসা। ঝড়ে গাছের ডাল থেকে ভেঙে আমার মাথায় পড়েছে। ডিম দুটি সুরক্ষিত আছে তো? তারপর সে ডিম দুটিকে নেড়ে চেড়ে দেখে বলে, ডিম দুটি তো সুরক্ষিতই রয়েছে দেখছি, কিন্তু টুনি পাখি কোথায়? সে এই ঝড় বৃষ্টিতে বাসা ছেড়ে তার ডিমগুলিকে ছেড়ে কোথায় গেল? এর কিছুক্ষণ পর ধীরে ধীরে ঝড় বৃষ্টি থেমে যায়, আর স্বর্ণ জলপরী টুনি পাখিকে খুঁজতে খুঁজতে নদীর এদিকে ওদিকে ভেসে বেড়াতে থাকে। টুনি পাখি, টুনি পাখি, তুমি কোথায়? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছো? টুনি পাখি, টুনি পাখি, সাড়া দাও। ঠিক তখনই নদীর পাড়ে আসে জ্যাকি শিয়াল। কি ব্যাপার গো জলপরি, এত হাঁক ডাক কিসের? কি হলো তোমার? আমার কিছু হয়নি জ্যাকি শিয়াল। দেখো না, টুনি পাখির বাসা ভেঙে গাছ থেকে পড়ে গেছে। তাতে ওর দুটি ডিমও রয়েছে, কিন্তু টুনি পাখিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি টুনি পাখি এখন কোথায় আছে, তাকে তোমার কথা জানিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তুমি চাইলে টুনি পাখির ডিম দুটো আমায় দিতে পারো, আমি তাকে খুঁজে পেলেই ফিরিয়ে দিতাম। না না, ডিমগুলি আমার কাছে সুরক্ষিতই আছে। তুমি শুধু টুনি পাখির একটা খবর আমায় এনে দাও। এই কথা শুনে চালাক জ্যাকি শিয়াল কিছুটা মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলে, জলপরিটা খুব ঢঙি, বলে কিনা ডিমগুলি আমার কাছে সুরক্ষিত আছে। বলি আমাকে দিলে আমার পেটেও তো ডিমগুলো সুরক্ষিতই থাকতো। এই কথা বলতে বলতে জ্যাকি শিয়াল সেখান থেকে চলে যায় এবং এদিক ওদিক ঘুরে ঘুরে নিজের খাবার খুঁজতে থাকে। কিন্তু ওদিকে স্বর্ণ জলপরী পড়ে আর এক বিপদে। তার মাথায় পাখির বাসা ও তাতে দুটি ডিম দেখে কিংকোবরা সাপের ভারী লোভ হয়। কি গো স্বর্ণ জলপরি, তোমার মাথায় ও কার বাসা নিয়ে ঘুরছো গো? তাতে আবার দুটি সুন্দর সুন্দর ডিমও রয়েছে দেখছি। দেখো না কিংকোবরা সাপ, কি বিপদেই না পড়েছি। সেদিনের ঝড় বৃষ্টিতে টুনি পাখির বাসাটা ভেঙে পড়েছে, তাতে দুটি ডিম আছে, অথচ টুনি পাখির কোনো খোঁজ পাচ্ছি না। ও, টুনি পাখির কোনো খোঁজ পাচ্ছ না? বুঝি আর পেয়েও কোনো কাজ নেই। তুমি বরং ডিম দুটি আমায় দিয়ে দাও, আমি নিয়ে গিয়ে আমার গিন্নিকে বলি ডিমে তা দিয়ে বাচ্চাগুলি ফোটাতে। না না, তার প্রয়োজন হবে না, আমি এদের যত্নেই রাখছি। টুনি পাখি এলে আমি তাকে তার ডিম ফিরিয়ে দেব। তবে রে, আমার কথা শুনবি না? দে বলছি, দে শিগগিরই। এই কথা বলেই কিংকোবরা সাপ স্বর্ণ জলপরীকে আক্রমণ করে, আর স্বর্ণ জলপরী নিজের প্রাণ বাঁচাতে দ্রুত নদীপথে সাঁতরে এগোতে থাকে। অনেক দূর এইভাবে যাবার পর নদীর পাড়ে কিছু কচু পাতার ঝোপের আড়ালে লুকিয়ে সে মনে মনে সিদ্ধান্ত নেয়, না, এভাবে কিংকোবরা সাপের হাত থেকে বাঁচা যাবে না, আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। এই কথা বলে স্বর্ণ জলপরী প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে এবং সাথে সাথেই প্রকৃতি দেবী সেখানে প্রকট হন। কি ব্যাপার স্বর্ণ জলপরি, এত জরুরি তলব?
কি হয়েছে তোমার? হে প্রকৃতি দেবী, আমি নিরুপায় হয়ে আপনাকে স্মরণ করেছি। কিংকোবরা সাপ আমাকে ক্রমাগত তাড়া করে চলেছে টুনি পাখির এই ডিম দুটি খাবে বলে। এরপর স্বর্ণজলপরী প্রকৃতি দেবীকে পুরো ঘটনাটা খুলে বলে। আর সবকিছু শুনে প্রকৃতি দেবী বলেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, ওই কিং কোবরার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। তারপরেই কিংকোবরা সাপ সেখানে উপস্থিত হওয়া মাত্রই প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে কিংকোবরা সাপকে উচিত শিক্ষা দেন। আরে বাপরে, প্রকৃতি দেবী আবার কখন চলে এলেন? ও জোর কা ঝটকা, আরে জোরো সে লাগা। এরপর কিংকোবরা সাপ সেখান থেকে ভয় পালিয়ে যায়। আর তোমার কোনো চিন্তা নেই স্বর্ণজলপরী, এবার আমি আসি, প্রয়োজন পড়লে তুমি আবার আমাকে স্মরণ করো। এই কথা বলেই প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যান এবং তারপরেই স্বর্ণজলপরী দেখতে পায় পাশেই নদীর ঘাট, আর সেখানে সে জাদুমুক্তের সাহায্যে নিজের রূপ বদলে স্থলভাগে চলে আসে। এই বুদ্ধিটা কেন যে আমার মাথায় আগে আসেনি কি জানি। এবার আমি নিজেই জঙ্গলের মধ্যে টুনি পাখিকে খুঁজবো। তারপর সে জঙ্গলের মধ্যে টুনি পাখির বাসা হাতে নিয়ে এদিক ওদিক টুনি পাখিকে খুঁজতে থাকে। তখন সে সামনে দেখতে পায় একটি খরগোশকে। খরগোশ, ও খরগোশ, একটু দাঁড়াও না গো। তুমি কে গো? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি স্বর্ণজলপরী, রূপ বদল করে স্থলভাগে এসেছি টুনি পাখিকে খুঁজতে। তুমি কি তাকে কোথাও দেখেছো? দেখেছি বই কি, সে তো ওইদিকে গাছের তলায় পড়ে রয়েছে। জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে ঝড়ের দাপটে আহত হয়ে চোট পেয়েছে। এই কথা শুনেই স্বর্ণজলপরী দ্রুত সেই দিকে এগোতে থাকে, আর সেখানে পৌঁছেই দেখে, এই তো পেয়েছি টুনি পাখি, তোমার ডিম আমি খেতে পারিনি, স্বর্ণজলপরী আমাকে দেয়নি, কিন্তু তুমি রয়েছো একেবারে আমার নাগালের সামনে। এইবার এই কথা বলেই জ্যাকি শিয়াল টুনি পাখির দিকে ঝাঁপিয়ে তাকে ধরতে যায়। আর ঠিক তখনই স্বর্ণজলপরী পড়ে থাকা একটা গাছের ডাল তুলে নিয়ে, তবে রে, খুব শখ তাই না জ্যাকি শিয়াল? তুমি সেদিন টুনি পাখির ডিম খাবার চেষ্টা করে সফল হওনি, এবার টুনি পাখিকেই খেতে যাচ্ছিলে। তোমার মজা আমি বার করছি, দাঁড়াও। এই কথা বলে স্বর্ণজলপরী জ্যাকি শিয়ালকে খুব পেটাতে থাকে। এটা আমার কে রে? কি মারছে রে? বাঁচাও! বাঁচাও? আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দুষ্টু শিয়াল, শিগগিরই এখান থেকে পালাও, নইলে। এরপর জ্যাকি শিয়াল সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। তারপর স্বর্ণজলপরী টুনি পাখির কাছে যেতেই, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি স্বর্ণজলপরী। আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার ডিম দুটো বোধহয় আর সুরক্ষিত নেই। কে বলেছে টুনি পাখি তোমার ডিম সুরক্ষিত নেই? এই দেখো, তোমার ডিম দুটি আমার কাছে আছে এবং তারা একদম সুরক্ষিত। এরপর স্বর্ণজলপরী টুনি পাখিকে তার হাতে থাকা বাসাতে তুলে নেয়। তারপর বলে, আজ থেকে তুমি ও তোমার ডিম দুটি আমার কাছেই থাকবে, যতদিন না তোমার ডিম ফুটে বাচ্চারা বড় হয়ে উঠছে। তারপর স্বর্ণজলপরী টুনি পাখি ও তার বাসা সমেত আবার নদীতে ফিরে যায় এবং টুনি পাখির বাসার মাথায় নিয়েই সে নদীতে সাঁতরে ভেসে বেড়াতে থাকে। আর টুনি পাখি ডিমের তা দিয়ে ডিম ফুটে বাচ্চা বড় হলে তারা ধীরে ধীরে সেই বাসা থেকে উড়ে চলে যায়। ডাইনি জলরাজ্যে গিয়ে কড়ি আর রুবিকে নিয়ে জলের ওপরে চলে আসে। চুনিমালা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি এক্ষুনি বৈদ্যমশাইকে ডেকে আনছি। আমার মনে হয় আমি আর বাঁচবো না হীরক কুমার, তুমি মেয়েদের খেয়াল রেখো। আমি ওদের নামও ঠিক করে রেখেছি, কড়ি আর রুবি, আর আমার জাদুমুক্ত তুমি তোমার প্রয়োজনে ব্যবহার করো। চুনিমালা, কি হলো তোমার? কথা বলো, কথা বলো তুমি। আমাদের তুমি অসহায় করে এইভাবে চলে গেলে চুনিমালা। চুনিমালা মারা যাওয়ার পরের দিন দুই মেয়ে খুব কাঁদতে থাকে
হীরক কুমার কিছুতেই তাদের কান্না থামাতে পারে না। এমন সময় হীরক কুমারের মা সেখানে আসে। দেখ বাবা, তুই একা এইভাবে বাচ্চা দুটোকে সামলাতে পারবি না। আমি বলি কি, তুই আবার একটা বিয়ে কর। এ কি বলছো মা? কে এমন আছে যে আমার এই 2 বাচ্চার দায়িত্ব নিতে রাজি হবে? ও নিয়ে তুই চিন্তা করিস না। আমার সন্ধানে খুব ভালো একটি পাত্রী আছে, তার নাম শামুকমালা। ঠিক আছে মা, তুমি যা ভালো বোঝো তাই করো। এর কিছুদিন পর একটি শুভ মুহূর্ত দেখে হীরক কুমারের মা শামুকমালার সাথে তার বিয়ে দেন। শামুকমালা, আমার 2 মেয়েকে তুমি নিজের মেয়ের মতোই যত্ন করো। ওরা যে আমার প্রাণ। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ওদের খুব ভালোবাসবো আর সব সময় খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন খাবার আনতে যাচ্ছি, তুমি ওদের ওপর নজর রেখো। এই কথা বলে হীরক কুমার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে যায়। তখন শামুকমালা মনে মনে বলে, শুনেছি হীরক কুমারের আগের স্ত্রী চুনিমালা জাদুর শক্তির অধিকারী ছিল এবং তার কাছে নাকি একটি মায়াবী জাদু মুক্ত ছিল। সে মারা যাবার পর নিশ্চয়ই সেটা হীরক কুমারের কাছেই আছে। ছলে বলে কৌশলে আমাকে ওই মুক্ত হাতাতেই হবে। কিছুক্ষণ পরেই হীরক কুমার খাবার নিয়ে ফিরে আসতেই শামুকমালা তাকে বলে, আচ্ছা হীরক কুমার, শুনেছি চুনিমালার কাছে একটি মায়াবী জাদুমুক্ত ছিল, সেটা কি এখন তোমার কাছেই আছে? হ্যাঁ, আমার কাছেই আছে। আমি ওটা খুব যত্ন করে রেখে দিয়েছি। ওটা তো একটা মায়াবী মুক্ত, ওই মুক্ত দিয়ে আমি যা চাইবো তাই পাবো। আচ্ছা, মুক্তটা কি আমায় দেবে হীরক কুমার? না শামুকমালা, ওটা আমার চুনিমালার একমাত্র স্মৃতি, ওটা আমি কাউকে দেব না। আচ্ছা শোনো শামুকমালা, আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি, কিছুদিন পর ফিরবো। তুমি রুবি ও করির খেয়াল রেখো, কেমন? আমি আসছি। এই কথা বলে হীরক কুমার চলে যায়। এর কিছুক্ষণ পর খিদের জ্বালায় যখন রুবি ও করি কাঁদতে থাকে, আবার কান্না শুরু হলো। এই 2 সৎ মেয়ের খেয়াল রাখতে আমি পারবো না। একে তো ওই জাদুমুক্ত পেলাম না, তার উপর এই 2 মেয়ের যত্ন রাখো, খেয়াল রাখো, আমি পারবো না। এই কথা বলে শামুকমালা ঘর থেকে বেরিয়ে চলে যায়। এদিকে বাচ্চা দুটি খিদের জ্বালায় কেঁদেই চলে। আর এই সমস্ত ঘটনা নদীর জলের উপর হেলে থাকা তাল গাছে বসে বসে দেখছিল এক ডাইনি। আহারে, কি নিষ্ঠুর! বাচ্চাগুলোকে না খাইয়েই চলে গেল। খিদের জ্বালায় যে বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে। আমি বরং গিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে আসি। শামুকমালা ঘর থেকে বেরিয়ে যাবার পরেই ডাইনি নদীর জলের নিচে এসে রুবি ও করিকে খাওয়ায়। তারপর খাওয়ানো হয়ে গেলে তাদের ঘুম পাড়িয়ে ডাইনি জলের উপরে আবার ফিরে যায়। আর এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। আজব ব্যাপার তো, এই বাচ্চাগুলো দিব্যি আছে। আমি তো এদের খাওয়াই না, কোনো যত্ন করি না, তারপরেও কিন্তু আমি আর এদের সহ্য করতে পারছি না। এরা বেঁচে থাকতে ওই জাদুমুক্ত আমি কখনোই পাবো না। আমি নিশ্চিত ওই জাদুমুক্ত এই 2 মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে। কিছু একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। এই কথা বলে শামুকমালা চলে যায় তার বন্ধু কালনাগের কাছে এবং কালনাগকে তার মনের সমস্ত কথা খুলে বলে। তুমি কিছু একটা উপায় বের করো কালনাগ, যে কোনো উপায় ওই মুক্ত আমাকে পেতেই হবে। তুই একদম চিন্তা করিস না, একটি পাত্রে আমি আমার পিস ঢেলে তোকে দিচ্ছি, সেটি নিয়ে গিয়ে দুধের সাথে মিশিয়ে দিলে। তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায়। তখন এ কি কাণ্ড! বাচ্চা দুটোকে প্রাণে মারার পরিকল্পনা করছে। এমনিতেও ওদের যত্ন করতে করতে কেমন মায়ায় পড়ে গেছি। আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফিরে আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রুবিকে নিয়ে জলের ওপরে চলে আসে। তারপর ডাইনি জাদু করে করি ও রুবিকে মানব রূপ প্রদান করে। আর রুবি ও করিকে নিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করতেই
ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে, ও ডাইনি, এরা কারা গো? কোথা থেকে জীবিত মানুষের বাচ্চাদের ধরে নিয়ে এলে? এরা আমার নিজের সন্তানের মতো। এদের সৎমা খুবই নিষ্ঠুর, তার হাতে এদের প্রাণ পর্যন্ত যেতে বসেছিল, তাই আমি আমার কাছে নিয়ে চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, আমরাও না হয় আজ থেকে এই দুই কন্যার দেখাশোনা করব। সব ডাইনিরা মিলে দুই কন্যাকে খুব যত্ন সহকারে লালন পালন করতে থাকে। অন্যদিকে জরুরি কাজ মিটিয়ে হীরক কুমার যখন বাড়ি ফেরে, শামুকমালা তাকে জানায় রুবি ও কড়িকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা হারিয়ে গেছে। আর এই কথা শুনতেই, এ কি করে সম্ভব? আমি তোমাকে ওদের খেয়াল রাখতে বলে গিয়েছিলাম। আমি আমার দুই মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই গৃহে আর ফিরবো না। এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। এইভাবে বেশ কিছু বছর কেটে যায়। এদিকে রুবি আর কড়িও বড় হয়ে যায়। এই বোন, চল না আজ একটু ওই নদী থেকে কটা মাছ ধরে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক বলেছিস, খুব মজা হবে। চল, ছিপে করে আজ অনেক মাছ ধরবো। ওদিকে তখন হীরক কুমার এত বছর ধরে গোটা জলরাজ্যে রুবি ও কড়িকে তন্ন তন্ন করে খোঁজার পরেও না পাওয়ায় কোথায় যে মেয়ে দুটো হারিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কড়ি, রুবিকে ছাড়া আমি গৃহে ফিরবো না। ওদের ছাড়া এই জলরাজ্যেও থাকতে পারছি না। আমি বরং জাদুমুক্তের সাহায্যে রূপ বদলে বাকি জীবনটা স্থলভাগেই কাটিয়ে দেব। এই কথা বলে হীরক কুমার তার জাদুমুক্তের সাহায্যে রূপ বদলে স্থলভাগে উঠে আসে। আর অচেনা জঙ্গলের পথ ধরে যেতে গিয়ে হঠাৎ তাকে এক বিষধর সাপে কামড়ায়। আর সাথে সাথেই হীরক কুমার জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হেই রুবি, এই জঙ্গলে কে এমন ভাবে চিৎকার করে উঠলো? হ্যাঁ, চল তো গিয়ে দেখি। কড়ি ও রুবি সেখানে দৌড়ে গিয়ে দেখে যে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর তার গোটা শরীর নীল হয়ে গেছে। এই মানুষটিকে যে একটি বিষধর সাপে কামড়েছে, আমাদের এক্ষুনি কিছু করতে হবে। হ্যাঁ, মা বলেছিল আমরা নাকি জন্মানোর সময় জাদু শক্তি নিয়েই জন্মেছি। আমাদের সেই জাদু শক্তির সাহায্যে এই মানুষটিকে বাঁচালে হয় না? তারপর কড়ি ও রুবি জাদু শক্তির দ্বারা হীরক কুমারের শরীর থেকে সমস্ত বিষ বার করে দেয়। আর সাথে সাথেই হীরক কুমারের রূপ বদলে গিয়ে মৎস্য মানবের রূপে ফিরে আসে। এ কি, আমি বেঁচে আছি? তোমরা কারা? তোমরা কি আমাকে জাদু করে বাঁচিয়েছো? হ্যাঁ, আমরা জাদু করে তোমার শরীর থেকে বিষ বের করেছি। আমরা দুই বোন রুবি ও কড়ি এই জঙ্গলেই থাকি, কিন্তু তুমি তো এক মৎস্য মানব, এই জঙ্গলে কি করছো? কি বললে? তোমাদের নাম রুবি ও কড়ি? তোমরা এই জঙ্গলে থাকো? এরপর হীরক কুমার তার জীবনের সমস্ত ঘটনা রুবি ও কড়িকে খুলে বলে। এই হলো আমার জীবনের ঘটনা। তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, তাই উপহার স্বরূপ তোমরা চাইলে আমার সাথে গিয়ে আমাদের জলরাজ্য ঘুরে দেখতে পারো। ঠিক সেই সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে, কখনো না হীরক কুমার, কড়ি রুবি জলরাজ্যে ফিরে গেলে আবার তাদের প্রাণ সংশয় হতে পারে। আমি তা হতে দিতে পারি না। এ কি, তুমি তো এক ডাইনি, আর এসব কি বলছো? তুমি আমাকে চিনলে কি করে? তারপর ডাইনি হীরক কুমারকে অতীতের সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কিছু শুনে হীরক কুমার বলে, তার মানে এরাই আমার সেই হারিয়ে যাওয়া রুবি ও কড়ি? ডাইনি, আমার মেয়েদের নিয়ে জলরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সেখানে গিয়ে শামুকমালাকে উপযুক্ত শাস্তি দেব। এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়ে কড়ি ও রুবিকে নিয়ে তাদের জলরাজ্যে ফিরে যায়। আর ঠিক তখনই জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার জল পিশাচিনী। আর তারপরে সে মুখে এক বিকট গর্জন করে বানটির পা জড়িয়ে ধরে নদীর জলে টেনে নিয়ে যায়।
রানীহাটি নামের একটি গ্রামে একটা মাটির বাড়িতে দুই ভাই বোন বসবাস করত। এই ছোট বয়সেই তারা তাদের বাবা মাকে হারায়। তাই দুই ভাই বোন অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে তাদের খাওয়া দাওয়া ও পড়াশোনার খরচ চালায়। একদিন সকালবেলায় বান্টির দিদি তাদের বাড়ির উঠোনে কাঠ কাটছিল। তখন বান্টি তার দিদিকে বলে, এই দিদি, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, যে কটাই মাছ পাই তা নিয়েই কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসিস। আমাদের তো আবার দুজনকে তৈরি হয়ে স্কুলে যেতে হবে, তাই না? ততক্ষণ আমি এই সব কাঠগুলো কেটে রাখি। কাল রবিবার, তুই আর আমি সকালে হাটে গিয়ে বিক্রি করে আসবো। এই কথা বলে বান্টি ছিপ হাতে নদীর দিকে চলে যায়। তারপর সে নদীর পাড়ে বসে জলে ছিপ ফেলে। আজ যে কটা মাছ পাবো তার মধ্যে থেকে একটা দিদিকে ভেজে দিতে বলবো। দুপুরবেলা স্কুল থেকে ফিরে ভাত দিয়ে মাছ খাবো, আর বাকি মাছগুলো কালকে হাটে গিয়ে বিক্রি করে দেব, তাতে দুটো বেশি পয়সা রোজগার হবে। এই কথা ভাবতে ভাবতে বান্টির ছিপে টান পড়তে লাগে। টান অনুভব করে বান্টি বুঝতে পারে যে ছিপে কোনো বড় মাছ পড়েছে। ও বাবারে বাবা, ছিপে কত বড় মাছ খেয়েছে যে টেনে তুলতে পারছি না। কোনো রকমে হাত থেকে ছিপটা ফসকালে চলবে না। বান্টির কথা শেষ হতেই নদীর জল তোলপাড় করতে শুরু করে। এমন দৃশ্য বান্টি আগে কোনোদিনও দেখেনি। ভয় পেয়ে সে তার হাত থেকে ছিপটা ফেলে দেয়। আর ঠিক তখনই জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার জল পিশাচিনী। আর তারপরেই সে মুখে এক বিকট গর্জন করে বান্টির পা জড়িয়ে ধরে নদীর জলে টেনে নিয়ে যায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, দিদি বাঁচা বাঁচা। সেই সময় গভীর জঙ্গলের মধ্যে এই নদীর আশেপাশে কোনো জনমানবই ছিল না যে বান্টিকে কেউ বাঁচাবে। বান্টি আর্তনাদ করতে করতে জলে ডুবে যায়। জল পিশাচিনী তাকে টেনে জলের অনেক গভীরে নিয়ে যেতে থাকে। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে যায়। ওদিকে তখন বান্টির দিদি, ভাই তো এখনো ফিরছে না। এতক্ষণ তো ওর ফিরে আসার কথা। ভাইকে বারবার বললাম, যে কটাই মাছ পাস না কেন তাড়াতাড়ি ফিরে আসবি। স্কুলে যাবার সময়ও পেরিয়ে গেল। আমার মনটা না কেমন যেন একটা করছে। আমিই যাই, ভাইকে গিয়ে ডেকে নিয়ে আসি। তারপর ঋতু নদীর কাছে গিয়ে দেখে যে তার ভাই সেখানে নেই। সে আশপাশটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। তখন ঋতু মনে মনে বেশ ভয় পেয়ে যায় আর তার ভাইকে জোরে জোরে ডাকতে থাকে। ভাই, 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 তুই কোথায় গেলি? আমার খুব চিন্তা হচ্ছে। বাড়ি যেতে হবে ভাই, অনেক বেলা হয়ে গেছে। ঠিক তখনই ঋতুর চোখে পড়ে তার ভাইয়ের দুটো চটি নদীর জলে ভাসছে। এই দেখে তার মনটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। সে আর কিছু না ভেবেই সাথে সাথেই জলে ঝাঁপ দেয়। ঋতু জলে ডুব দিয়ে নদীর নিচে ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু সে তার ভাইকে কোথাও দেখতে পায় না। ঋতুর দম ফুরিয়ে আসে। সে শ্বাস নেওয়ার জন্য নদীর জলের উপর মাথা তুলে খুব কাঁদতে থাকে। তখন সেই নদীর পাড়ে একটি গাছের ডালে বসেছিল টুনি পাখি। আমি জানি তোমার ভাই কোথায় আর কে তাকে নিয়ে গেছে। বলো টুনি পাখি, আমার ভাই কোথায়? তাকে কে নিয়ে গেছে? তোমার ভাই এই গাছের গোড়াতেই বসে ছিপ ফেলছিল। তখনই হঠাৎ জলের মধ্য থেকে এক পিশাচিনী বেরিয়ে এসে তার পা টেনে নিয়ে জলে চলে যায়। সে অনেক চেষ্টা করে, অনেক ডাকাডাকি করে, কিন্তু তাকে বাঁচানোর জন্য এখানে কেউ ছিল না। তুমি আমার ভাইকে বাঁচাতে পারলে না টুনি পাখি। ভাই ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এবার আমি কি করব? আমি ছোট পাখি, তাকে বাঁচানোর চেষ্টা করলেও হয়তো বাঁচাতে পারতাম না। তাই তো আমি এখনো এই গাছের ডালে বসে আছি, যাতে কেউ তাকে খুঁজতে খুঁজতে এখানে এলে এই খবরটা তাকে দিতে পারি। কিন্তু টুনি পাখি, এখন আমি কি করে নদীর জলের গভীর থেকে আমার ভাইকে বাঁচিয়ে নিয়ে ফিরবো? তুমি
তুমি চিন্তা করো না, আমি তোমাকে জলের নিচে শ্বাস নেবার জাদু শক্তি দান করছি। তুমি জলের নিচে যতক্ষণ খুশি থাকতে পারবে, একটুও কষ্ট হবে না। এই কথা বলে টুনি পাখি ঋতুকে আশীর্বাদী জাদু শক্তি দান করে। তারপরেই ঋতু জলের গভীরে যায়। সেখানে সে দেখতে পায় একটি ভিন্ন রাজ্য। চারিদিকে জলজ জীব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জল পিশাচিনী ও তার ভাইকে কোথাও দেখতে পায় না। ঋতু আরও কিছুটা এগিয়ে যেতেই ক্ষীণ আর্তনাদের শব্দ শুনতে পায়। সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতেই একজনকে বন্দি অবস্থায় দেখে। তারপর ঋতু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? আপনাকে দেখে তো আমার মতোই মানুষ বলেই মনে হচ্ছে। এখানে এইভাবে কে আপনাকে বন্দি করে রেখেছে? আমি একদিন জঙ্গলের এই নদীর পাড়ে বসেছিলাম, তখনই এই জল পিশাচিনী আমাকেও টেনে নিয়ে আসে। আর যখনই জানতে পারে আমি প্রকৃতি দেবী আর আমার কাছে জাদু শক্তি আছে, তখনই সে আমার জাদু দণ্ডটা কেড়ে নিয়ে তার গুহায় নিয়ে চলে যায়। আমার ভাইকেও সে এখানে টেনে নিয়ে এসেছে। তুমি জানো আমার ভাই এখন কোথায় আছে? আমি জানি তোমার ভাই এখন কোথায়। এটাও বুঝতে পারছি যে সে কেন তোমার ভাইকেও টেনে নিয়ে এসেছে। আচ্ছা ঋতু, তুমি জলের নিচে অবাধেই শ্বাস কিভাবে নিতে পারছো? তোমার কোনো কষ্ট হচ্ছে না? গাছের ডালে একটি টুনি পাখি বসেছিল, সেই টুনি পাখি আমাকে এই জাদুর শক্তি প্রদান করেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি আর দেরি করো না। তোমার ভাইকে সে তার গুহায় নিয়ে গেছে। তুমি সেখানে গিয়ে খুব সাবধানে আমার জাদু দণ্ডটি খুঁজে নিয়ে আমার কাছে ফিরে এসো। এরপর ঋতু জল পিশাচিনীর গুহায় প্রবেশ করতেই দেখতে পায় যে তার ভাইকে বন্দি করে রেখেছে আর পিশাচিনী ঘুমোচ্ছে। তারপর সে লুকিয়ে লুকিয়ে গিয়ে প্রকৃতি দেবীর জাদু দণ্ডটি তুলে নেয়। তারপর, কে তুই? আমার গুহায় কিভাবে এলি? তুচ্ছ মানব, তুইও দেখছি মায়াবী শক্তির অধিকারী। ওই জাদু দণ্ড আমাকে ফিরিয়ে দে বলছি। এই কথা বলেই জল পিশাচিনী ঋতুকে তাড়া করে তার পিছু নিতে থাকে। ঋতুও তাড়াতাড়ি করে প্রকৃতি দেবীর জাদুদণ্ড প্রকৃতি দেবীর হাতে তুলে দেয়। তখনই প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে মুক্ত হয়ে যায় আর জল পিশাচিনীকে দেখে বলে, জল পিশাচিনী, এবার তোর সময় শেষ। এই নে তবে। প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে জল পিশাচিনীকে বন্দি করে। সে আর নড়তে পারে না। তারপর প্রকৃতি দেবী ঋতুর ভাইকে গুহা থেকে উদ্ধার করে। তারা তিনজনেই নদীর জলের উপরে ফিরে আসে। তারপর প্রকৃতি দেবী টুনি পাখিকে বলে, ধন্যবাদ টুনি পাখি। আমি ডুবে যাওয়ার আগের মুহূর্তে তোমাকে যে জাদু শক্তি দিয়ে গেছিলাম তা তুমি যথাযথ ব্যবহার করে আমাদের বাঁচিয়েছো। এই প্রাণীটি নিশ্চয়ই খুব সুস্বাদু খেতে হবে। আমি এক্ষুনি এক ছবল বসাবো, তারপর আমরা সবাই মিলে এর মাংস ভাগাভাগি করে খাবো। এই কথা বলে গোখরো সাপ যেই মণিমালাকে ছোবল বসাতে যায়, নীল সাগরের তলদেশে মৎস্যকন্যা নিনি সামুদ্রিক প্রবাল নিয়ে খেলা করছিল। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর বিষধর সাপ হঠাৎ করে পিছন থেকে এসে নিনির হাতে ছোবল বসায়। কি কামড়ালো এটা আমার হাতে! বাবা গো, আমার হাতটা তো পুরো জ্বলে যাচ্ছে। ও মা, এটা তো দেখি একটা সাপ। না না, আমি এখনই মাকে গিয়ে সব বলি। তারপর মৎস্যকন্যা নিনি মৎস্যরানী মণিমালাকে গিয়ে সব কথা খুলে বলে। মণিমালা দেখে নিনির গোটা হাতে ধীরে ধীরে বিষ ছড়িয়ে পড়ছে। এটা তো কোনো বিষধর সাপের ছোবল বলে মনে হচ্ছে, আর এর বিষও তো ধীরে ধীরে তোর শরীরে ছড়িয়ে পড়ছে। না না, আর বিলম্ব করা উচিত হবে না। আমাদের এক্ষুনি জলদেবতার কাছে যেতে হবে। তিনি নিশ্চয়ই এই বিষ মোচনের কোনো না কোনো উপায় ঠিক বলে দিতে পারবেন। এই কথা বলে মণিমালা নিনিকে নিয়ে জলদেবতার কাছে যায়
এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সাপের ছোবলটি ভালো করে পর্যবেক্ষণ করে জলদেবতা বলেন, এ যে কোনো সাধারণ সাপের ছোবল না, এ এক ভয়ঙ্কর প্রজাতির বিষধর সাপ, যা এই জলরাজ্যে নতুন প্রবেশ করেছে। এই বিষ মোচন করার ক্ষমতা এই জলরাজ্যে কারোর নেই। এ আপনি কি বলছেন জলদেবতা? তাহলে এখন উপায়? আমাকে তুমি ক্ষমা করো মণিমালা, এই বিষ মোচনের কোনো উপায় আমার জানা নেই। শুধু এটুকুই জানি, শীঘ্রই এই বিষ নিনির শরীর থেকে বের করতে না পারলে তুমি নিনিকে আর বাঁচাতে পারবে না। এই কথা শুনে মণিমালা কান্নায় ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে এই বিষ এখন নিনির সারা শরীরে ছড়িয়ে পড়েছে। পথে যেতে যেতে তার ইলেকট্রিক রে মাছের সাথে দেখা হয়। তখন, কি হয়েছে মৎস্যরানী মণিমালা? তুমি এরকম কাঁদতে কাঁদতে চললে কোথায়? দেখো না ইলেকট্রিক রে মাছ, আমার কন্যা নিনিকে কোনো এক বিষধর সাপে কামড়েছে। ধীরে ধীরে ও কেমন অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা, তুমি পারবে না তোমার এই রে দিয়ে ওর ক্ষতস্থান পুড়িয়ে দিয়ে ওকে সুস্থ করে তুলতে? তখন ইলেকট্রিক রে মাছ নিনির হাতে সাপের ছোবল বসানো ক্ষত স্থানটি দেখে বলে, ও বাবা, এই যে ভয়ঙ্কর বিষধর সাপের ছোবল! এই সাপের কামড়ে জলরাজ্যের অনেক জীবের মৃত্যু ঘটেছে। শুধু আমি কেন মৎস্যরানী, এই জলরাজ্যে এমন কেউ নেই এই বিষ মোচন করতে পারবে। আর এই বিষ বেশিক্ষণ শরীরে থাকলে তোমার মেয়েকে যে আর... তবে এখন উপায়? মৎস্যরানী মণিমালা, তুমি আমার সাথে জাদু বুড়ির কাছে চলো। তিনি এই বিষ মোচন করতে না পারলেও তোমাকে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলে দিতে পারবেন। তারপর তারা সবাই মিলে জাদু বুড়ির কাছে যায় এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। এই বিষ মোচনের কেবল একটাই উপায় আছে। কি উপায়? আপনি আমায় বলুন, আমি আমার কন্যাকে বাঁচানোর জন্য সমস্ত কিছু করতে পারি। এই বিষ মোচন কেবল এক ইচ্ছাধারী নাগিনী করতে পারে। আর সেই নাগিনী স্থলভাগে এক দুর্গম গুহার মধ্যে বসবাস করে। তবে তার ঠিকানা আমার জানা নেই। তাহলে আমি কি করে সেই ইচ্ছাধারী নাগিনীর কাছে পৌঁছবো? তুমি চিন্তা করো না মণিমালা, তুমি জাদু মুক্তের সাহায্যে মনুষ্য রূপ ধরে স্থলভাগে যাও। সেখানে তুমি নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে পাবে। জাদুবুড়ির কথা শুনে মণিমালা নিনিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং জাদুমুক্তের সাহায্যে মনুষ্যরূপ ধারণ করে স্থলভাগের পথ ধরে হাঁটতে থাকে। বহুক্রোশ পথ হাঁটার পরও তারা কোনো সন্ধান খুঁজে পায় না। অবশেষে ক্লান্ত হয়ে তারা একটি গাছের নিচে বসে পড়ে। মাগো, আমি আর পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা, আমি আর পারছি না। এই কথা বলেই নিনি জ্ঞান হারায়। মা নিনি, কি হলো তোর মা? চোখ খোল। ওগো, কে কোথায় আছো? আমায় একটু সাহায্য করো, না হলে যে আমি আমার মেয়েকে আর বাঁচাতে পারবো না। তখন সেই পথ ধরে উড়ে যাচ্ছিল টুনি পাখি। মণিমালার কান্না শুনে সে তাদের কাছে এসে বলে, আরে মৎস্যরানী মণিমালা যে, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? আর নিনি, কি হয়েছে ওর? নিনির গোটা শরীর ওমন নীল হয়ে গেছে কেন? তখন মণিমালার মুখে সমস্ত কথা শুনে টুনি পাখি বলে, তুমি শিগগিরই আমার সাথে প্রকৃতি দেবীর কাছে চলো। তিনি নিশ্চয়ই তোমাকে ওই ইচ্ছাধারী নাগিনীর খোঁজ দিতে পারবেন। তারপর মণিমালা নিনিকে কোলে তুলে নিয়ে টুনি পাখির সাথে প্রকৃতি দেবীর কাছে যায়। আর সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন, কিন্তু মণিমালা, ওই ইচ্ছাধারী নাগিন যে এক দুর্গম গুহার মধ্যে বসবাস করে, আর ওই গুহার কাছে পৌঁছানো যে অত সহজ নয়। এক বিশাল বড় জঙ্গল পেরিয়ে তারপর এক দুর্গম নদী পার হয়ে সেই গুহা।
আজ পর্যন্ত কেউ সেই নদী অতিক্রম করে ওই গুহার কাছে পৌঁছাতে পারেনি। প্রকৃতি দেবী, আমাকে যে সেই গুহার কাছে পৌঁছতেই হবে। আমার কন্যার জীবনের মূল্য যে তার থেকে অনেক বেশি। ঠিক আছে মণিমালা, তুমি এই উত্তরের পথ ধরে রওনা দাও। 3 ক্রোশ পথ অতিক্রম করে এক নদী পড়বে, আর সেই নদী পার হতে পারলেই তুমি সেই ইচ্ছাধারী নাগিনের গুহায় পৌঁছে যাবে। আর আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। তারপর প্রকৃতি দেবীর কথা মতো মণিমালা রওনা দেয়। যাত্রাপথে তাকে নানান বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু প্রকৃতি দেবীর আশীর্বাদ সাথে থাকায় সে সমস্ত বিপদ অতিক্রম করে নদীর সামনে এসে পৌঁছায়। তারপর জাদুমুক্তের সাহায্যে জলপরীর রূপ ধারণ করে নদীপথ পার হতে থাকে। নদী পেরিয়ে জলভাগের উপরে মাথা তুলতেই মণিমালা এক গুহা দেখতে পায়। ওই তো একটা গুহা দেখা যাচ্ছে। এটা নিশ্চয়ই ওই ইচ্ছাধারী নাগিনের গুহা। তারপর মণিমালা আবার মনুষ্য রূপ ধারণ করে নিনিকে নিয়ে সেই গুহার সামনে যায় আর বলে, নাগিনী, নাগিনী, দয়া করে একবার বেরিয়ে আসুন। আমার যে আপনাকে খুব প্রয়োজন। মণিমালার ডাক শুনে ইচ্ছাধারী নাগিন তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে বেরিয়ে আসে। কে তুই? তোর এত বড় সাহস! তুই কিনা আমার গুহার সামনে এসেছিস? আজ পর্যন্ত এই গুহার সামনে কেউ আসতে পারেনি। আমার যে আপনাকে খুব প্রয়োজন। আপনি দয়া করে আমার মেয়ের শরীর থেকে সমস্ত বিষ তুলে নিয়ে ওকে সুস্থ করে তুলুন। কে তুই? কি তোর আসল পরিচয়? কোনো সাধারণ মানুষ তো এই বিশাল নদীপথ পেরিয়ে এইখানে আসতে পারে না। এখনই তুই তোর আসল রূপে ফিরে আয়। নাগিনের কথা শুনে মণিমালা তার আসল জলপরীর রূপ ধারণ করে এবং নিনিকেও তার মৎস্যকন্যার রূপে নিয়ে আসে। নিনি এবং মণিমালার এমন অদ্ভুত মৎস্যরূপ দেখে নাগিনের এক সাঙ্গ বলে, আরে, মাছের ল্যাজ বিশিষ্ট মানুষের দেহ, এই প্রাণীটি নিশ্চয়ই খুব সুস্বাদু খেতে হবে। আমি এক্ষুনি এক ছবল বসাবো, তারপর আমরা সবাই মিলে এর মাংস ভাগাভাগি করে খাবো। এই কথা বলে গোখরো সাপ যেই মণিমালাকে ছোবল বসাতে যায়, গোখরো, আমার অনুমতি না নিয়ে তুই কোন সাহসে ওকে ছোবল বসাতে যাস? এক্ষুনি এখান থেকে চলে যা। গোখরো সাপ সেখানেই থেমে যায়। তখন নাগিনী মণিমালাকে বলে, বুঝতে পেরেছি, তুই নীল সাগরের তলদেশ থেকে এসেছিস। স্থলভাগের এই স্থানে আমার দুর্লভ নাগমণিকে গোপন রাখতে রাখতে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। তাই আমি এক সুরক্ষিত সুবিশাল রাজ্য গঠনের জন্য নীল সাগরের জলভাগে কিছু বিষধর সাপ সৈন্যদের পাঠিয়েছিলাম। তাদের মধ্যেই কেউ হয়তো ভুলবশত তোর কন্যাকে ছোবল বসিয়েছে। আমি তোর কন্যার জীবন ফিরিয়ে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত নাগিনী? আপনি বলুন, আমি আপনার সমস্ত শর্ত মানতে রাজি আছি। আমার সৈন্যরা নীল সাগরের জলদেশের রাজ্য গঠনে সক্ষম হয়ে উঠছে না। স্থলভাগের জীব হয়ে জলভাগে তাদের শক্তি অনেকটাই কমে যাচ্ছে। নীল সাগরের উত্তর দিকের সুবিশাল জলভাগ ফাঁকা পড়ে আছে। আমি চাই ওই অংশে আমার জন্য একটা রাজ্য গড়ে দেওয়া হোক। তাই হবে নাগিনী, আমি জলরাজ্যে ফিরে গিয়ে সমস্ত ব্যবস্থা করে দেব। তবে আপনাকে কথা দিতে হবে, কোনো বিষধর সাপ আমাদের জলরাজ্যের কোনো জীবের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তাই হবে। তোমরা যেমন নীল সাগরের দক্ষিণ ভাগে বসবাস করছো, তেমনি আমি উত্তর ভাগে বসবাস করব। আজীবন আমি ও আমার সৈন্য তোমাদের রাজ্যের কোনো ক্ষতি করব না। আমরা বন্ধু হয়েই থাকব। তারপর নাগিনী নিনির শরীর থেকে সমস্ত বিষ তুলে নিয়ে তাকে সুস্থ করে তোলে। এরপর মণিমালা নীল সাগরের জলরাজ্যে ফিরে এসে সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে এবং নাগিনের কথা মতো নীল সাগরের উত্তর দিকে গড়ে ওঠে এক বিশাল নাগিন রাজ্য।
দিনেশ ছিপটা তুলতেই দেখে একটা সুন্দর মৎস্যকন্যা ছিপে গেঁথেছে। এ কি? এ তো এক মৎস্যকন্যা। হ্যাঁ, আমি এক মায়াবী জাদুর মৎস্যকন্যা। রায়পুরের গভীর জঙ্গলের ভেতর বিলের ধারে এক গরিব দম্পতি দিনেশ ও তুলিকা মাটির কুঁড়ে ঘরে বসবাস করত। দিনেশ জেলে সেই বিল থেকে মাছ ধরে সংসার চালায়, কিন্তু একদিন সেখানে আসে আমি নামেই ডাইনি। আমার না আছে রূপ পরিবর্তনের ক্ষমতা, না আছে সর্বশক্তি ক্ষমতা, শুধুই আছে কোন শরীরে প্রবেশ করার ক্ষমতা। এই নিয়ে আর কদিন চলবে? আমার সর্বশক্তির অধিকারিণী হতেই হবে। শুনেছি এই বিলের মধ্যেই জলপরীরা থাকে। আমি যদি কোনো জলপরীকে ধরতে পারি, তাহলে তার রক্ত চষে আমি হব এই মায়াবী শক্তির অধিকারিণী। তারপর থেকে ডাইনি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে। এমনই একদিন সকালবেলা দিনেশ যখন বিলে মাছ ধরার জন্য বেরোবে, তখন গিন্নি, ও গিন্নি, আমি চললাম। বিলে গিয়ে দেখি আজ কটা মাছ পাই। আজকাল তো বিলে ভালো মাছও পাচ্ছি না, কি করে যে সংসার চালাবো কি জানি। হ্যাঁ গো, আমাদের এই অভাবের সংসার উপরওয়ালা যে কবে মুখ তুলে চাইবেন জানি না। এরপর দিনেশ ছিপ নিয়ে বিলের ধারে গিয়ে ছিপ ফেলতে শুরু করে, কিন্তু তার ছিপে একটাও মাছ ওঠে না। এইভাবে সকাল পেরিয়ে বেলা হয়ে যায়। সেই সকাল থেকে ছিপ নিয়ে বসে আছি, আজ একটা মাছও পেলাম না। মাছ না পেলে তো আজ চালও কিনতে পারবো না। হে ভগবান, দয়া করো। এই কথা শেষ হতেই দিনেশের ছিপে খুব জোরে একটা টান পড়ে। ছিপে মনে হচ্ছে খুব বড় মাছ পড়েছে। উফ, খুব ভারী। মনে হয় মাছটা বেশ বড়, যা হোক করে তুলতেই হবে। দিনেশ ছিপটা তুলতেই দেখে একটা সুন্দর মৎস্যকন্যা ছিপে গেঁথেছে। এ কি? এ তো এক মৎস্যকন্যা। হ্যাঁ, আমি এক মায়াবী জাদুর মৎস্যকন্যা। আমার মা বিলের ধারে আসতে বারণ করেছিল। দয়া করে আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, ছেড়ে দাও আমায়। তুমি কথাও বলতে পারো? আমি তোমায় মারবো না গো, দাঁড়াও, আমি বড়শিটা এক্ষুনি খুলে দিচ্ছি। ধন্যবাদ বন্ধু, তোমার যখনই কোনো দরকার হবে এই বিলের ধারে এসে মৎস্যকন্যা বলে ডাকবে, আমি তক্ষুনি চলে আসবো। দিনেশ বড়শিটা খুলে মৎস্যকন্যাকে আবার বিলের জলে ছেড়ে দেয়। মৎস্যকন্যা মৎস্যরাজ্যে ফিরে গিয়ে সব কথা তার মা জলপরীকে জানায়। আমি কতবার বারণ করেছিলাম, তারপরেও তুমি গিয়েছিলে। মনে থাকে যেন এরপর থেকে আর কোনো দিনও বিলের ধারে যাবে না। না মা, আমার জেলে বন্ধুকে আমি কথা দিয়েছি, যখনই জেলে বন্ধু আমাকে ডাকবে তখনই আমায় যেতে হবে। কিন্তু মনে রেখো, কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো জাদুর শক্তি কাজ করবে না। এই জাদুমুক্ত তোমার সাথে রাখো। কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই মুক্ত হাতে নিয়ে আমায় স্মরণ করবে। এদিকে দিনেশ মৎস্যকন্যার দেখা পেয়ে এতই আনন্দ পায় যে সেদিন সে আর মাছ না ধরেই বাড়ি চলে আসে। বাড়ি ঢুকেই গিন্নিকে সব কথা খুলে বলে। আর এই সব ঘটনা নিম গাছে বসে বসে দেখছিল ডাইনি। ও বাবা, মৎস্যকন্যা তো এই জেলের বন্ধু হয়ে গেল। তার মানে আমি যদি কোনোভাবে এই জেলের বউয়ের শরীরে ঢুকতে পারি, তাহলে আমার মনের ইচ্ছে একদিন ঠিক পূরণ করব। এর পরের দিন যখন দিনেশ জেলে ছিপ হাতে আবার ওই বিলে মাছ ধরতে চলে যায়, তখন তুলিকা রান্নাঘরে বসে রান্না করছিল। আর সেই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢোকে। আর তারপরেই ডাইনি তুলিকার শরীরে ঢুকে পড়ে। বিকেলে দিনেশ জেলে ঘরে ফিরতেই, আমার ভালো লাগে না এই কুঁড়ে ঘরে থাকতে। মাটির দেওয়াল, খড়ের চাল আমার একদম ভালো লাগে না। কতদিন যে আর এইরকম গরিব হয়ে কাটাতে হবে কে জানে। এসব তুমি কি বলছো তুলিকা? হঠাৎ করে কি হলো তোমার? এই ঘরেই তো আমরা এত দিন কাটালাম, কোনোদিন তো এমন বলনি। আমার বড় পাকা বাড়িতে থাকতে ইচ্ছে করে,
ভালো ভালো সুস্বাদু খাবার খেতে ইচ্ছে করে। আমি আজ থেকে তোমার কাছে যা যা চাইবো তুমি তাই তাই এনে দেবে, কথা দাও। জানি না তোমার এইসব ইচ্ছে আমি পূরণ করতে পারবো কিনা। এরপর থেকে দিনেশ কোনোদিনই তুলিকার মনের ইচ্ছে পূরণ করতে পারতো না। একটা মাছ ধরলে বলতো 2টো আনো, সবজি কিনলে বলতো মাংস আনো, মিষ্টি কিনলে বলতো চপ আনতে, ফল আনলে বলতো ফুল চাই। কোনো কিছুতেই তুলিকা সুখী আর হয় না। এইভাবেই দিন কাটতে থাকে। শোনো, আজ তুমি বিলে মাছ ধরতে গিয়ে মৎস্যকন্যাকে ডেকে বলবে আমাদের একটা মস্ত বড় পাকা বাড়ি বানিয়ে দিতে। না গিন্নি, সে পারবে না। আমি আমার বন্ধুকে এমন কথা কিছুতেই বলতে পারবো না। তুমি এমন আবদার কেন করছো বলো তো? তুমি ওকে প্রাণে বাঁচিয়েছো, এইটুকু তো মৎস্যকন্যা করতেই পারে, তাই না? গিন্নির কথা শুনে দিনেশ বিলের ধারে যায়। তারপর সে মৎস্যকন্যাকে ডাকতে থাকে। মৎস্যকন্যা, ও মৎস্যকন্যা, আমার কথা শুনতে পাচ্ছো? বলো বন্ধু, কি দরকার? আমার গিন্নি আর কুঁড়ে ঘরে থাকতে চায় না, দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও। এই কথা? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও। দিনেশ বাড়ি গিয়ে দেখে তার কুঁড়ে ঘর আর নেই, একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গেছে। গিন্নি, আমাদের কুঁড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে, এবার তুমি সুখী তো? হ্যাঁ, বাড়ি তো হয়েছে, কিন্তু কিছুদিন পর তুলিকার মনে হয় তার এমন একটা হাঁড়ি দরকার যাতে তাকে রান্না করতে হবে না। হাঁড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে। তুমি মৎস্যকন্যার কাছে আবার যাও, গিয়ে বলো একটা জাদুর হাঁড়ি দিতে, যাতে আমায় আর হাত পুড়িয়ে রান্না করতে না হয়। তুমি কি পাগল হলে? তুমি কেন এমন অন্যায় আবদার করছো গিন্নি? তোমায় কেমন অচেনা অচেনা লাগছে আমার। কিন্তু দিনেশ তার স্ত্রীকে খুবই ভালোবাসতো, তাই তার কোনো কথাই ফেলতে পারতো না। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আবার বিলের ধারে যায়। মৎস্যকন্যা, ও মৎস্যকন্যা, আমার কথা শুনতে পাচ্ছো? বলো বন্ধু, কি দরকার? আমার গিন্নি রান্না করবে না বলেছে, আমায় একটা জাদুর হাঁড়ি দাও। হাঁড়ির কাছে যা খাবার চাইবে তাতে যেন চলে আসে। ঠিক আছে, তুমি যা চাইছো আমি তাই দেব, তুমি বাড়ি গিয়ে দেখো। দিনেশ জেলে বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুর হাঁড়ি। এইভাবে দিন চলতে থাকে, এক এক দিন এক এক রকম আবদার। তুলিকার ভিতরে থাকা ডাইনি তার সব মনের ইচ্ছে পূরণ করতে থাকে। তারপর একদিন সে মৎস্যকন্যার রক্ত খাবার পরিকল্পনা করে। শোনো না, আমি তো কোনোদিন তোমার ওই মৎস্যকন্যা বন্ধুকে দেখিনি। সে আমাদের কত উপকার করলো, আমার সব মনের ইচ্ছে পূরণ করেছে। তুমি আজ তোমার ওই বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে এসো না, আমার তাকে খুব দেখতে ইচ্ছে করে। এত দিনে তুমি একটা ভালো কথা বলেছ। তোমার যখন তাকে দেখতে ইচ্ছা করেছে, আমি আমার বন্ধুকে অবশ্যই নিয়ে আসব। এই কথা বলে দিনেশ বিলের ধারে গিয়ে মৎস্যকন্যাকে ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায়। মৎস্যকন্যাও জেলের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে আসে। ও মা, কি সুন্দর দেখতে তোমার বন্ধুকে। এই তো এসেছে, যাই আঁশপটিটা নিয়ে আসি। আজ এই টুকরো টুকরো করে কেটে খেয়ে ফেলবো, তাহলেই আমি সর্বশক্তির অধিকারী হয়ে যাব। শোনো না, আমি বরং তোমার বন্ধুর জন্য রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসি। দিনেশ আর মৎস্যকন্যা যখন কথা বলছিল তখন তুলিকা রান্নাঘর থেকে আঁশ বটিটা নিয়ে এসেই মৎস্যকন্যার লেজ কেটে দেয়। তখনই ডাইনি তুলিকার শরীর ছেড়ে বেরিয়ে আসে। এ কি? এ তো এক ডাইনি। ডাইনি এতদিন আমার গিন্নির শরীরে ছিল, তার মানে এই সব কিছু অন্যায় আবদার এই ডাইনিই করছিল। মা গো, আমার খুব কষ্ট হচ্ছে। না না, আমাকে এক্ষুনি জাদুমুক্ত হাতে নিয়ে মাকে ডাকতেই হবে। মৎস্যকন্যা জাদুমুক্ত হাতে নিয়ে মা জলপরীকে স্মরণ করতেই তার মা জাদু করে সাথে সাথে
ডাইনি তার সমস্ত শক্তি দিয়ে হনুমানজিকে আক্রমণ করে, কিন্তু পবনপুত্র হনুমানজি তার গদার এক আঘাতে সেই সমস্ত জাদু ভেঙে দেন। শিমুলতলির গভীর জঙ্গলে প্রকৃতি দেবী নদীর ধারে একটি পাথরের উপর মন খারাপ করে বসেছিলেন। কি জানি আমার বন্ধু টুনি পাখি কোথায় হারিয়ে গেল। আজ 10 দিন হলো সে আমার কাছে আসেনি। ঠিক তখনই প্রকৃতি দেবী দেখেন নদীর স্বচ্ছ জল লাল হয়ে গেছে আর জলের উপরে মৃত মাছ ভেসে যাচ্ছে। এ কি, নদীর এরূপ অবস্থা কি করে হলো? নদীর জল যে রক্তে পুরো লাল হয়ে গেছে আর কত মৃত মাছ ভেসে যাচ্ছে। এদিকে শিমুলতলির জঙ্গল থেকে কয়েক ক্রোশ দূরে নদীতে প্রায় গলা অবধি জলে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর ডাইনি। আমি জলের নিচে শ্বাস না নিয়ে থাকার তপস্যায় সফল হয়েছি। জল এখন আমার ইশারায় নাচবে। আমি নদীর জলে ডুব দিয়ে ইচ্ছা মতো মাছ ধরে পেট ভরে খাবো। কেউ আমাকে আটকাতে পারবে না। এই কথা বলে ডাইনি নদীর জল থেকে পাড়ে উঠে এসে সে তার গুহার মধ্যে চলে যায়। তারপর ডাইনি খাঁচায় বন্দি টুনি পাখিকে বলে, একমাত্র তুই জানিস এই জঙ্গলের প্রকৃতি দেবী কোথায় থাকে। আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু কখনো তার দেখা পাইনি। আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও। কেন আমাকে বন্দি করে রেখেছো? আমি কোনো প্রকৃতি দেবীকে চিনি না। আমি জানি কোনো মানুষ বা অশরীরী শক্তির আভাস পেলেই প্রকৃতি দেবী অরণ্যের মাঝে মিলিয়ে যায়। শুধু জঙ্গলের পশু পাখি ও তার প্রিয়জনেরাই তাকে দেখতে পায়। তাড়াতাড়ি বল, প্রকৃতি দেবী কোথায় থাকে? তুমি কেন আমাকে বন্দি করে রেখেছো? আর কেনই বা প্রকৃতি দেবীকে বন্দি তারপর আমি হব 3 অমূল্য শক্তির অধিকারিণী। এরপর ডাইনি খাঁচায় বন্দি টুনি পাখিকে নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। তারপর উঠানে খাঁচাটা বসিয়ে দেয়। আমার অর্জন করা 2 মায়াবী শক্তির সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। দেখবি দেখবি আমার শক্তি। এই কথা বলেই হাঁ করে মুখ দিয়ে আগুন বের করে। ফিরিয়ে নিয়ে আসার একটা উপায় আছে। এই কথা বলেই প্রকৃতি দেবী তার বন্ধু মণিমালা জলপরীকে স্মরণ করতে থাকে। সমুদ্রের গভীরে থাকা মণিমালা জলপরী প্রকৃতি দেবীর স্মরণের আভাস পেতেই, আমার বন্ধু প্রকৃতি দেবীর আমাকে প্রয়োজন। সে নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। আমাকে এখনই প্রকৃতি দেবীর কাছে যেতে হবে। মণিমালা জলপরী সমুদ্র পথে সাঁতরে নদী পথে প্রবেশ করে। নদী পথ ধরে যাবার সময় সে লক্ষ্য করে নদীতে অনেক মাছ ও জলজ প্রাণী মারা গেছে। কি ব্যাপার, নদীর এই অংশে এত মাছ কেন মারা গেছে? যাই হোক, এখানে দাঁড়ানো ঠিক হবে না। আমাকে দ্রুত প্রকৃতি দেবীর কাছে পৌঁছতে হবে। মণিমালা জলপরী নদী পথে আরো বেশ কিছু দূর এগিয়ে গিয়ে জল থেকে মাথা তুলতেই, বন্ধু জলপরী, তুমি এসেছো?
আমার বন্ধু টুনি পাখিকে এক মায়াবী ডাইনি বন্দি করেছে এবং সে নাকি আমার প্রকৃতি শক্তি ছিনিয়ে নিতে চায়। তুমি আমার বন্ধুকে কোনোভাবে বাঁচিয়ে নিয়ে এসো। চিন্তা করো না বন্ধু, আমি আমার জাদুমুক্তের সাহায্যে শাকচুন্নির ছদ্মবেশ ধরে ওর সামনে যাব। তারপর ডাইনির চোখের আড়ালে তোমার বন্ধুকে আমি ঠিক বাঁচিয়ে আনবো। এই কথা বলেই মণিমালা জলপরি আবার ডুব দেয়। তারপর নদী পথে সাঁতরে যেতে থাকে। নদীর এই অংশে মাছেদের এমন অবস্থা নিশ্চয়ই ওই ডাইনি করেছে। তার মানে এর উপরেই ডাইনি থাকে। জল থেকে মাথা তুলে মণিমালা জলপরি তার জাদু মুক্তের সাহায্যে শাকচুন্নির রূপ ধারণ করে নদীর জল থেকে পাড়ে উঠে আসে। তারপর ডাইনির কাছে যায়। কে তুই? কি তোর পরিচয়? আমার কাছে কেন এসেছিস? আমি পাশের গ্রামের জঙ্গলে থাকি। শুনেছি আপনি মহা শক্তিশালী, তাই আমি আপনার শিষ্য হতে চাই। আপনার চরণে ঠাঁই দিন। ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, কিন্তু আমার কোনো জিনিসে তুই হাত দিবি না। আমি এখনই গুহার ভিতর থেকে আসছি। শাকচুন্নির ছদ্মবেশে মণিমালা জলপরি এমন সুযোগ দেখেই টুনি পাখির খাঁচার দিকে এগিয়ে যায়। তারপর খাঁচার দরজাটা খুলতে যাবে, ঠিক সেই সময় ডাইনি তার গুহা থেকে বেরিয়ে আসে। কে তুই? টুনি পাখির খাঁচার দরজা কেন খুলেছিস? তোর আসল পরিচয় বল, না হলে আমি তোকে। এই কথা বলেই ডাইনি ছদ্মবেশী মণিমালা জলপরির উপর মুখ দিয়ে আগুন ছুড়ে দেয়। আর সেই আগুনে শাকচুন্নির ছদ্মবেশ ছিন্ন হয়ে মণিমালা জলপরির আসল রূপ প্রকাশিত হয়। তাহলে আসল রূপ বেরিয়ে এলো। তুই সেই জলপরি, তাই না? এবার তুইও আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। ডাইনি তৎক্ষণাৎ মায়াবী জাদু দিয়ে মণিমালা জলপরীকে বন্দি করে ফেলে, আর সে সেখানেই পড়ে থাকে। এরপর খাঁচা থেকে টুনি পাখিকে বের করে তার গলা চেপে ধরে বলে, বল, প্রকৃতি দেবী কোথায় থাকে? বলবে নাকি তোকে? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। টুনি পাখির আর্তনাদ শিমুলতলির জঙ্গলে প্রকৃতি দেবীর কানে পৌঁছায়। নিজের প্রিয় বন্ধুর কষ্ট সহ্য করতে না পেরে প্রকৃতি দেবী তৎক্ষণাৎ ডাইনির জঙ্গলে প্রকট হন। প্রকৃতি দেবীকে সামনে দেখে ডাইনি টুনি পাখিকে ছেড়ে দিয়ে তার মায়াবী জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীকে বন্দি করে ফেলে। এবার তোর প্রকৃতি শক্তি আমি ছিনিয়ে নেব। জল, অগ্নি, প্রকৃতি, তিন শক্তির অধিকারিণী হব আমি। ডাইনি জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীর শরীর থেকে তার আত্মা বের করে নিতেই প্রকৃতি দেবী নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যান। আর সঙ্গে সঙ্গেই চারিদিকে ঝড় ওঠে, আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় প্রবল দুর্যোগ। এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে জঙ্গলের সমস্ত পশু পাখি মিলে ভগবান শ্রী পবনপুত্র হনুমানজিকে আহ্বান জানায়। তাদের আহ্বান শুনে শ্রী হনুমানজি তৎক্ষণাৎ সেই স্থানে প্রকট হন। ডাইনি, এই অন্যায় বন্ধ কর। এক্ষুনি প্রকৃতি দেবীর প্রাণ ফিরিয়ে দে, না হলে। কে তুমি? আমাকে আদেশ দিচ্ছ? আমি এখন তিন মহাশক্তির অধিকারিণী। জল, অগ্নি, প্রকৃতি আমার হাতের মুঠোয়। ডাইনি, তোর এই অশুভ শক্তি ও অত্যাচারের আজই বিনাশ ঘটবে। ডাইনি তার সমস্ত শক্তি দিয়ে হনুমানজিকে আক্রমণ করেন, কিন্তু পবনপুত্র হনুমানজি তার গদার এক আঘাতে সেই সমস্ত জাদু ভেঙে দেন।
হাজির হব। এরপর থেকে শিমুলতলির জঙ্গল আরও সজীব ও সুন্দর হয়ে ওঠে। প্রকৃতি দেবী, তার প্রিয় বন্ধু মণিমালা জলপরি এবং টুনি পাখি মিলে প্রকৃতিকে নানানভাবে রক্ষা করতে থাকে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো মামুন, শিমুল, সুখদেব, ময়না, টুম্পা, কণিকা, জান্নাতুল, রিফাত, লামিয়া, শুভদীপ, পলি, রীতি, দেবিকা, রুমা, সতী। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।